রাত্রি 12টার পর আমি বড় বাজারের ভিতর দিয়ে আসছিলাম। দেখলাম একটা জহুরির দোকান সে সময় ভিতর থেকে বন্ধ, কিন্তু দোকানের ভিতর আলো জ্বলছে। এর আগে দোকান থেকে কয়েক হাজার টাকার জহরত চুরি হয়েছিল এবং ওই চুরির মোকদ্দমাটি আমি তদন্ত করেছিলাম। চোরও ধরা পড়েছিল এবং জহরতও পুনরুদ্ধার হয়েছিল। সে সময় থেকে আমার সঙ্গে ওই জহুরির পরিচয়। রাত্রি 9টার পর দোকান খোলা থাকে না। দোকানের একটা ছাড়া বাকি সমস্ত দরজা ভিতর থেকে বন্ধ করে দেওয়া হয়। একটা দরজায় কেবলমাত্র বাইরে থেকে তালাবন্ধ থাকে। দোকানের ভিতর লোকজন কেউই থাকে না। আজ ওই দরজাটা পর্যন্ত ভিতর থেকে বন্ধ দেখে এবং দোকানের ভিতর আলো জ্বলছে দেখে আমি নিশ্চিত হলাম নিশ্চয়ই ওই দোকানের ভিতর চোর প্রবেশ করেছে আর আলো জ্বালিয়ে দামি রত্ন গয়না চুরি করছে। দরজার ফাঁক দিয়ে দোকানের ভিতরে দেখার চেষ্টা করলাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। কাছে কোনো চৌকিদারকেও দেখতে পেলাম না যে গিয়ে খবর দেব, অথচ সেই জায়গা ছেড়ে নড়তেও সাহস হলো না। এমন সময় কি করা উচিত তাই ভাবছি, হঠাৎ বন্ধ দরজা খুলে একজন লোক বেরিয়ে এলো দোকান থেকে। ওকেই চোর সাব্যস্ত করে আমি দ্রুত কাছে গেলাম। হঠাৎ ধরা পড়ায় বিস্ময় প্রকাশ করে বলল, কি হচ্ছে কি? কেন মশাই আমাকে ধরছেন কেন হঠাৎ? তুমি কে? আমি এই দোকানের একজন কর্মচারী। বিশেষ এক কাজের প্রয়োজনে আমি বাইরে যাচ্ছি। কেন, কি হয়েছে? আপনি যেই দোকানের কর্মচারী সেটা কে জানে? দোকানের ভিতরে আমার মনিব আছেন, তিনি বলবেন যে আমি তার দোকানের কর্মচারী কিনা। জানকে জিজ্ঞেস করুন। ঠিক আছে, আসুন আপনার মনিবের কাছে। বলে ওই ব্যক্তিকে সঙ্গে করে আমি দোকানের ভেতরে প্রবেশ করলাম। দেখলাম সত্যি সেই দোকানের মালিক সেই জায়গাতেই বসে আছেন, তার সঙ্গে আরও 2-4 জন লোকও রয়েছে। আমাকে দেখেই চিনতে পারলেন, বিশেষ খাতির করে নিয়ে গিয়ে বসালেন। তার লোককে আমি এমনভাবে দোকানের মধ্যে নিয়ে যাওয়ায় খুবই লজ্জিত বোধ করলাম এবং তাকে পুরো ঘটনাটা জানালাম যে কি সন্দেহের বশবর্তী হয়ে আমি এটা করেছি। সমস্ত ঘটনা শোনার পর তিনি নিশ্চিন্ত হয়ে বললেন, আপনি এই সময় এখানে এসেছেন? আমার যে সর্বনাশ হয়েছে, বোধহয় তার সমাধান একমাত্র আপনিই করতে পারেন। এই জন্যই মনে হয় ভগবান দয়া করে আপনাকে এই অসময়ে এখানে এনে উপস্থিত করেছে। ওনার কথা শুনে আমি কিছুই বুঝে উঠতে পারলাম না, সুতরাং জিজ্ঞাসা করলাম, আপনার আবার কি সর্বনাশ হলো? আমার প্রায় 10,000 টাকা চুরি হয়েছে, তার উপর বোধহয় একটা জীবনও নষ্ট হয়ে গিয়েছে। এই কেমন কথা? কিছুই তো বুঝতে পারছি না। তবে ঘটলো কখন এইসব? আজ সন্ধেবেলার ঘটনা। জীবন নষ্ট হয়েছে মানে? আমি সমস্ত ঘটনা আপনার কাছে বিস্তারিতভাবে বলছি, আপনি শুনেই বলুন যে এখানে কী উপায়ে সমাধান সম্ভব। এবারও আমাকে এই ঘোর বিপদ থেকে উদ্ধার করুন। কি ঘটেছে বলুন দেখি পরিষ্কার করে। আজ সন্ধ্যের পর আমি আমার দোকানে বসে আছি, এমন সময় একটা এদেশীয় মহিলা দোকানের ভিতর প্রবেশ করলো। ইনি একটা ব্রুহাম গাড়ি করে আসেন, আর ব্রুহাম গাড়ি নতুন বলে মনে হয়, ঘোড়াটাও বিশেষ মূল্যবান ওয়েলার। তিনি ওই গাড়িতে একাই এসেছিলেন। আজকাল এদেশীয় বিলেত ফেরত যুবকদের শিক্ষিতা স্ত্রীরা যেরকম সাজসজ্জা করে থাকেন, উনিও দেখলাম ঠিক সেভাবেই সেজেছিলেন। এবার তিনি গাড়ি থেকে নেমে পুরুষের মতো কিংবা মেম সাহেবদের মতো একা আমার দোকানের ভিতর প্রবেশ করে আমাকে বললেন, আপনি কি আমাকে চেনেন? না, মানে আমি আপনাকে এর আগে কখনো দেখেছি বলে তো মনে পড়ে না। ওসব পরিচয় পরে হবে, এখন আমার দুটো জিনিসের খুব প্রয়োজন। যদি আপনার দোকানে থাকে তাহলে একটু দেখান দেখি। কি কি জিনিস আপনার প্রয়োজন বলুন। ওই তো, এক জোড়া উৎকৃষ্ট হীরের বালা আর এক ছড়া মতির মালা। তার কথা শুনে আমার দোকানে যে কটা হীরের বালা প্রস্তুত ছিল সেইগুলো তাকে এক এক করে দেখালাম, আর তার উপর কয়েক ছড়া মতির মালাও তাকে দেখালাম। ওর মধ্যে থেকে দেখে তিনি এক জোড়া হীরের বালা আর এক ছড়া মালা পছন্দ করলেন, আর সেই সঙ্গে হীরের এবং একটা মানিকের আংটিও তার পছন্দ হলো। এরপর সেই মহিলা জিজ্ঞাসা করলেন, এই গয়নাগুলোর দাম কত হবে? ওই গয়নাগুলোর দাম 15,000 টাকা। আসলে ওই গয়নাগুলো সবই প্রকৃত মূল্য 10,000 টাকার, কিন্তু তার সাথে অনেক ঘষা মাজা করে 12,000 টাকার গয়নার দাম ঠিক হলো। তখন তিনি তার পকেট থেকে একটা রূপোর কার্ড কেস বের করে তার মধ্যে থেকে একটা কার্ড বের করে আমার হাতে দিলেন।
কার্ডে যে নাম ছাপা ছিল সেটা দেখে আমি বুঝলাম যে উনি কলকাতা হাইকোর্টের একজন বিখ্যাত কৌশলীর স্ত্রী। তা এখন 12,000 কেন, সেই কৌশলী সাহেব যদি 20,000 টাকার গয়নায় দেনায় চান, আমি তো সেটা অনায়াসেই দিতে পারি। এই গয়নাগুলি কি আপনি নিজে নিয়ে যাবেন, নাকি আমি ওইগুলো আপনার বাড়িতে পাঠিয়ে দেব? দাম আপনি নগদ পাবেন, কিন্তু এত টাকার গয়না আমার স্বামীকে একবার না দেখিয়ে নেওয়াটা ঠিক হবে না। আজই রাতের গাড়িতে একটা মোকদ্দমার কাজে তাকে বাইরে যেতে হবে। তিনি একটু ব্যস্ত আছেন, তাই আমার সাথে আসতে পারলেন না। শুনুন, আপনি গয়নাগুলো নিয়ে আমার সাথে আসুন, আমার স্বামীকে দেখিয়ে তারপরের দাম নিয়ে আসবেন। ওনার কথায় আমার অবিশ্বাস করবার কোনো কারণ কিছুমাত্র ছিল না। একে তো তিনি যার স্ত্রী বলে নিজেকে পরিচয় দিচ্ছেন তিনি আমার বেশ ভালো রকম পরিচিত, আর তার উপরে নিয়মিত লাভের উপর 2,000 টাকা অধিক লাভের প্রলোভনটা ছেড়ে দেওয়া একজন ব্যবসায়ীর পক্ষে অসম্ভব। সুতরাং ওইসব গয়না তার স্বামীর কাছে পাঠিয়ে দিতে আমি রাজি হলাম। আমার দোকানের বিশেষ বিশ্বাসী এবং সর্বপ্রধান কর্মচারী যিনি ছিলেন, তাকে ওই গয়নাগুলো নিয়ে মহিলার সঙ্গে পাঠিয়ে দিলাম। গাড়িতে উঠবার সময় আমার কর্মচারী একটু ইতস্তত করতে লাগলো বটে, কারণ ব্রুহাম গাড়িতে শুধু এক পাশে ছাড়া বসার জায়গা নেই। সেই জায়গায় ওই মহিলা বসবেন, সুতরাং তার পাশে তিনি কি করে বসবেন। তো যাই হোক, একটু ইতস্তত করে ওই কর্মচারী আমার দারোয়ানকে একটা গাড়ি আনতে বললেন। সেটা শুনে ওই মহিলা বললেন, আর গাড়ি আনবার প্রয়োজন নেই, আমার গাড়িতেই এসো। আমার পাশে বসে গেলে আমি কিছু মনে করব না। সেই কথাটা শুনে আমার কর্মচারী কি একটু ভাবলেন জানেন। তারপর তার প্রস্তাবে সম্মত হয়ে ওই গাড়িতেই উঠে মহিলার পাশে বসে রওনা দিলেন। বলাই বাহুল্য, গয়নাগুলো তার সঙ্গেই রইল। এবার 1 ঘন্টার মধ্যে তার ফিরে আসবার কথা ছিল, কিন্তু 2 ঘন্টা পেরিয়ে গেলেও তিনি না ফিরলেন না, বা কোনো রকম খবরও পাঠালেন না, যার জন্য আমি বেশ চিন্তিত হয়ে পড়লাম। বাড়িতে যাবার জন্য আমার গাড়ি প্রস্তুত ছিল। ওই গাড়িতে চেপে আমি সেই কৌশলী সাহেবের বাড়িতে গেলাম। তার সাথে দেখাও হলো। তার কাছ থেকেই জানতে পারলাম যে তার স্ত্রী এখন কলকাতাতেই নেই, তিনি এখন দার্জিলিংয়েই আছেন, এবং অন্য কোনো মহিলাকে তিনি গয়না কেনার জন্য কোনো জায়গায় পাঠাননি। এমনকি এমন কোনো মহিলাকে তিনি জানেনও না, অথবা গয়না নিয়েও তার বাড়িতে কেউ আসেনি। কৌশলী সাহেবের কথা শুনে আমি না হতভম্ব হয়ে গেলাম। কিছুক্ষণের জন্য একদম কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লাম। সেই সময় যে কি করা উচিত তার কিছুই স্থির করে উঠতে না পেরে আমি আমার দোকানেই ফিরে আসলাম। দোকানের অন্যান্য কর্মচারীদের সাথে পরামর্শ করে শেষমেশ এটাই স্থির করা হলো যে আর দেরি না করে থানায় গিয়ে খবর দেওয়া হোক। ওই খবর নিয়ে থানায় যে লোক যাচ্ছিল, আপনি তাকেই ধরে এখানে এনেছেন। তাহলে এখনও থানায় খবর দেওয়া হয়নি? আগে না। তাড়াতাড়ি খবরটা পাঠিয়ে দিন। আমার কথা শুনে সেই কর্মচারী তাড়াতাড়ি গেল থানায় খবর দিতে। আপনি এত চালাক লোক হয়ে একটা মহিলার কাছে এভাবে প্রতারিত হলেন? মহিলা বলেই তার কাছে আমি প্রতারিত হয়েছি। পুরুষ হলে বোধহয় আমাকে এইভাবে কেউ প্রতারিত করতে পারতো না। সে যাই হোক, টাকা পয়সা না হয় আবার ফিরে আসবে, কিন্তু আমার বিশ্বস্ত প্রধান কর্মচারী যদি কোনোভাবে জীবন নষ্ট করে ফেলে, তাহলে কি সর্বনাশ হবে বলুন দেখি। আপনার সেই বিশ্বস্ত কর্মচারী তো ওই মহিলার সাথে মিলে এমন ঘটনা ঘটায়নি, এটা আপনি জানেন, তাই সেটাই বলছেন, তাই তো? না মশাই, সেটা কোনোভাবেই হতে পারে না। সে এমন কাজ কিছুতেই করতে পারে না। তার বাড়ি কোথায়? আর সেই জায়গায় খবর নিয়েছেন কি যে তিনি বাড়ি ফিরে যায়নি তো? তিনি বাড়ি যাবেন না, কারণ তিনি জানেন যে তার অপেক্ষায় আমি এখানে বসে আছি। তাছাড়া তার বাড়িতে খবরও নেওয়া হয়েছে, তিনি বাড়ি আসেননি। জীবিত থাকলে তো বাড়িতে ফিরবেন। তার জীবন সম্বন্ধে চিন্তা নেই। যে এই কাজ করেছে সে কাউকে প্রাণে মারার জন্য করেনি, এটা পরিষ্কার। টাকা গয়নাগাঠি লুট করার মতলবে কাজটা করেছে। সেটা হলেই ভালো। ওকে জীবিত অবস্থায় ফিরে পেলেই আমি সন্তুষ্ট। গয়নার ভাগ্যে যা হয় হোক। শুনুন, আপনার কর্মচারীকেও ফিরে পাবেন, গয়নাও পাবেন, তবে আমাদের অদৃষ্টে যে কষ্ট আছে সেই কষ্ট কিন্তু আমাদের সহ্য করতে হবে। আমাদের মধ্যে যখন এইসব কথাবার্তা হচ্ছে, এমন সময় থানা থেকে কর্মচারীরা এসে উপস্থিত হলো। থানা থেকে যেসব পুলিশ কর্মচারীরা উপস্থিত হলেন, তাদের মধ্যে সর্বপ্রধান যিনি কর্মচারী, তিনি একজন ইংরেজ। তিনিও ওই জহুরির কাছে সমস্ত অবস্থা শুনে শেষে আমাকে বললেন, এখন আমাদের কি করা উচিত?
আমি যতদূর শুনলাম তাতে বেশ বুঝিতে পারিতেছি এই মোকদ্দমার সাথে আমাদের কোনো রকম যোগাযোগ নেই। এটা সম্পূর্ণ দেনা পাওনা ঘটিত মোকদ্দমা। সেই ভদ্র মহিলাটির গয়নাটির দাম ঠিক করে কিনে নিয়ে গেছে। এখন যদি সে তার দাম না দেয় তাহলে দেওয়ানি আদালত আছে। দেওয়ানি মোকদ্দমায় আমরা হস্তক্ষেপ করব কেন? আমার মতে এটা দেনা পাওনার মোকদ্দমা নয়। সেই ভদ্রমহিলাটি যে বঞ্চনার অপরাধ করেছেন তাতে তার বিন্দুমাত্র সন্দেহ নেই। তার উপর যে ব্যক্তি ওই গয়না নিয়ে গিয়েছিলেন তার আর কোনো খবরও পাওয়া যাচ্ছে না। আর যদি তার মৃতদেহ পাওয়া যায় তাহলেও কি দেওয়ানি আদালতে ওই মোকদ্দমা চলবে? তাকে যদি জীবিত অবস্থায় পাওয়া যায় সে যাই হোক, যখন আমরা এখানে এসে পড়েছি তখন এর তদন্ত হোক। আমার সাথে যে সমস্ত পুলিশ কর্মচারী এসেছেন তারা রইল, আপনিও আছেন। যা যা তদন্ত করার প্রয়োজন মনে করেন আপনারা করুন। আমি এখন চললাম, আমার হাতে আরও কিছু কাজ আছে। এই বলে ইংরেজ পুলিশ কর্মচারী চলে গেলেন। তার সাথে যে কজন এসেছিলেন তার মধ্যে একজন পশ্চিম দেশের বাসিন্দা, বহু পুরনো কর্মচারী ছিলেন। কলকাতা শহরের অবস্থা তিনি ভালোভাবেই জানতেন। তার ঊর্ধ্বতন ইংরেজ কর্মচারী চলে গেলে তিনি বললেন, ওনার গতি কি এমন? মামলা মোকদ্দমা উনি এমনভাবেই তদন্ত করে থাকেন। আর তদন্তের উনি জানেনই বা কি? উনি থাকলে কাজে আরও নষ্ট হতো সময়। চলে গেছেন ভালোই হয়েছে। এখন কোন পথে কিভাবে এই মোকদ্দমা তদন্ত করতে হবে তাই বলুন, সেই পথ ধরেই আমরা এগোবো। দেখুন, কে এই কাজ করেছে সেটা আমি বুঝতে পারছি। তদন্ত করে এখন তা বের করতে পারলেই আমাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে। কিন্তু স্যার, কে এই কাজ করেছে? তুমি সুশীলাকে চেনো? কোন সুশীলা? যে সুশীলা আগে মেহেদি বাগানে থাকতো, সে বেশ্যার মেয়ে। প্রথমে কোনো নতুন সম্প্রদায় বিশেষের মতে বিয়ে করে কিছুদিন থাকে, পরে নিজের স্বামীকে ছেড়ে একজন কৌশলীর প্রেমে পড়ে, কিছুদিন মুগ্ধও থাকে। শেষকালে নানা ধরনের জুয়াচুরি, ব্যবসা এইসব করে দিন কাটায় আর কি। শিক্ষিতা এদিকে ইংরেজি বাংলা ভালো জানে। যখন সে একটা জুয়াচুরির কাজেই ধরা পড়েছিল সেই সময়ে ওই মেহেদি বাগানে একটা সাহেবী ধরনের পাকা বাড়িতে থাকতো। পরে মোকদ্দমায় অব্যাহতি পায়। এরপর আমি শুনেছি যে সে ওই বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে গেছে। যদি তদন্ত করে একবার ওর খোঁজ করতে পারেন তাহলেই মামলার কিনারা হতে পারে। বেশিক্ষণ সময় লাগবে না। তবে হ্যাঁ, হলফ করে এটা বলতে পারি যে এই কাজ সুশীলা ছাড়া অন্য কেউ করেনি। না, তাকে তো চিনি না, বা তার অবস্থা আমি এর আগে জানতাম না। কিন্তু আপনি আমাকে তার সেই মেহেদি বাগানের বাড়ি দেখিয়ে দিন, আমি তদন্ত করে সে এখন কোথায় আছে সেটা নিশ্চয়ই বের করতে পারবো স্যার। কর্মচারীর এই কথা শুনে আমি তাকে সঙ্গে করেই তখনই মেহেদি বাগানের দিকে গেলাম। দোকানের মালিক সেই জহুরিও আমাদের সঙ্গে গেলেন। মেহেদি বাগান যাওয়ার আগে ভাবলাম যে পুলিশ কর্মচারী সুশীলাকে এর আগে ধরেছিলেন, একবার তার সাথে দেখা করা প্রয়োজন। এই ভেবে সেই কর্মচারী এখন যে থানায় আছেন সেই থানায় হাজির হলাম। সেখানে গিয়ে তার সাথে দেখা হলো না, কিন্তু জানতে পারলাম যে হাসপাতালে এক ব্যক্তি জখম হয়ে ভর্তি হয়েছেন। এই খবর পেয়ে তার তদন্তের স্বার্থেই তিনি ওই হাসপাতালে গেছেন। ওই থানা থেকে মেহেদি বাগান যেতে হলে সেই হাসপাতাল প্রায় রাস্তাতেই পড়ে। সুতরাং সেই হাসপাতালে ওই পুলিশ কর্মচারীর সঙ্গে দেখা করে মেহেদি বাগানই যাব বলে ঠিক করলাম। হাসপাতালে পৌঁছে দেখলাম সেই পুলিশ কর্মচারী সেখানেই রয়েছেন। তিনি বললেন, এক ব্যক্তি মাথায় গভীর চোট পেয়ে বেহুশ অবস্থায় ময়দানে পড়েছিল। একজন চৌকিদার তাকে ওই অবস্থায় পেয়ে হাসপাতালে নিয়ে আসে। কিন্তু ওই ব্যক্তি যে কে, কোথা থেকে সে ময়দানে আসলো এবং কীভাবেই যে মাথায় চোট পেল তার কিছুই বুঝে উঠতে পারছে না। তার এখনো জ্ঞানই ফেরেনি। আদৌ জ্ঞান ফিরবে কিনা কে জানে। যদিও বা জ্ঞান ফেরে তবেই ওর কাছ থেকে সমস্ত ঘটনা জানতে পারবো, নয়তো অন্য কোনো উপায় দেখতে হবে। কিছুই স্থির করতে পারছি না। কৌতূহল বশত আমিও ওই ব্যক্তিকে দেখার জন্য গেলাম। আমাদের সঙ্গে জহুরিও গেলেন। ওনাকে দেখি জহুরি চিৎকার করে বললেন, ওই তো আমরা যাকে খুঁজছি, ইনি আমার সেই কর্মচারী। এরকম অবস্থা কে করলো? ও কে ওর এমন সর্বনাশ করলো? জহুরির কথা শুনে আমরাও বেশ অবাক হলাম। মনে করলাম সেই মহিলা কি এমনভাবে আহত করে ময়দানে ফেলে চলে গেছে একে? মহিলা কি এমনভাবে আহত করতে পারে নাকি অন্য কোনো ডাকাতের দল এমনটা করেছে?
ওই মহিলাও কি তাদের দলের একজন? ঈশ্বর করুন এর যেন তাড়াতাড়ি জ্ঞান ফিরে আসে, কারণ সমস্ত ঘটনা শুনতে পেলেও আমরা অনেকটাই জানতে পারব। আমাদের যেমন অনেকটা কাজ এগিয়ে গেল, যে কর্মচারীর সাথে দেখা করতে গিয়েছিলাম তারও তেমন সুবিধে হলো। তিনি অকুল পাথারে পড়েছিলেন, আমাদের মতো হয়তো কিছুটা কুল কিনারা পাবার সম্ভাবনা হলো। এখন আমরা কোনো তদন্তের কাজে তার কাছে এসেছি, সমস্ত তাকে খুলে বললাম। তিনিও এখন সুশীলাকে খুঁজে বের করার জন্য যথাসাধ্য সাহায্য করতে প্রস্তুত হলেন। আমাদের গাড়িতে উঠে বসলেন। হাসপাতাল থেকে চলে যাবার সময় সেই হাসপাতালের ডাক্তারকে বিশেষভাবে বলে গেলাম যেন ওই ব্যক্তির সেবা শুশ্রূষার কোনো ত্রুটি না হয় এবং যাতে তার দ্রুত জ্ঞান ফিরে আসে সে বিষয়ে লক্ষ্য দেওয়া হয় বিশেষভাবে। আমরা মেহেদি বাগানের উদ্দেশ্যে রওনা দিলাম। সেখানে যে বাড়িতে সুশীলা থাকত, এখন সেই বাড়িতে একজন সাহেব বসবাস করে। তিনি সুশীলার সম্বন্ধে কোনো কথাই বলতে পারলেন না, কিন্তু প্রতিবেশীদের কাছ থেকে জানতে পারলাম যে প্রায় 1 বছর হলো সে ওই বাড়ি ছেড়ে চলে গেছে। এখন কোথায় থাকে কেউ বলতে পারল না। তবে প্রায় 6 মাস হলো সুশীলার একটা চাকরের সঙ্গে এক ব্যক্তির দেখা হয়েছিল। তার কাছ থেকেই জানতে পারেন যে সুশীলা এখন চন্দননগরে থাকে, কিন্তু চন্দননগরের কোন জায়গায় সে বসবাস করে সেটা কিন্তু এই চাকরকে জিজ্ঞাসা করেননি তিনি। যেটা জানতে পারলাম তাতে চন্দননগরে গিয়ে তদন্ত করাই ঠিক হলো। চন্দননগর ফরাসি রাজ্যের অন্তর্ভুক্ত, সুতরাং সেখানে গিয়ে কোনো তদন্ত করতে গেলে ফরাসি গভর্নমেন্টের আদেশ নিতে হয় এবং তাদের কর্মচারীর সাহায্য ছাড়া কোনো তদন্ত করার উপায় নেই। এদিকে প্রকাশ্যে ফরাসি রাজ্যের কর্মচারীদের সাহায্য নিতে গেলে প্রায়ই নানা রকম গোলযোগ ঘটে, ফলে তদন্ত করবার সময় প্রায় উল্টো ফল হয়ে থাকে। এমতো অবস্থায় প্রকাশ্য তদন্ত না করে যদি ছদ্মবেশে তদন্ত করে সুশীলার কোনো খোঁজ পাওয়া যায়, সেই মতলবে সেই পশ্চিম দেশীয় কর্মচারীকে পাঠালাম। তাকে বিশেষভাবে বলে দিলাম যে কাজের জন্য তিনি যাচ্ছেন সেই কাজ তিনি করতে পারুন বা না পারুন, তিনি যে ইংরেজ রাজকর্মচারী সেটা যেন কোনোভাবে বুঝতে না পারে কেউ। আর তার দোষে যদি তার কথা প্রকাশ পেয়ে যায় তাহলে তার জন্য তাকে শাস্তি ভোগ করতে হবে। অথচ ইংরেজ রাজ থেকে তিনি কোনো রকম সাহায্য পাবেন না। এর আগে একবার আমরা ওই জায়গায় গুপ্ত তদন্ত করতে যাওয়ায় আমাদের মধ্যে একজন কর্মচারী দারুণ বিপদের মধ্যে পড়েছিল। ঘটনাটা একটু বলি। ঘটনাটা কয়েক বছর আগের। তখন আমি একজন মুসলমান কর্মচারী আর একজন পশ্চিম দেশীয় কর্মচারী একটা খুনের মামলায় আসামি তদন্ত করবার জন্য ওখানে গেছিলাম। কারণ আমরা খবর পেয়েছিলাম যে হত্যাকারী গোপনে ওখানে বাস করছে। ওখানকারই কয়েকজন নিম্নপদস্থ কর্মচারী একথা জানে। তো এই খবর জানতে পেরে আমরা 3 জনে তদন্ত করবার জন্য সেখানে গেলাম। সেই জায়গায় যখন আমরা গুপ্ত তদন্তে নিযুক্ত, সে সময় সেই জায়গার পুলিশ কোনোভাবে জানতে পারে এটা, আর আমাদের ধরে নিয়ে যাওয়ার জন্য কয়েকজন বরকন্দাজ পাঠায়। আমরাও একথা জানতে পেরে ঊর্ধ্বশ্বাসে সেই জায়গা থেকে পালিয়ে গিয়ে ইংরেজ রাজত্বের ভিতরে এসে দেখি যে মুসলমান কর্মচারীও আমার সাথে সেখানে এসেছেন, কিন্তু সেই পশ্চিম দেশীয় হিন্দু কর্মচারী আসতে পারেননি। পরে খবর নিয়ে জানলাম যে তিনি বরকন্দাজদের হাতে ধরা পড়েছেন, থানায় নিয়ে যাওয়া হয়েছে। আরও জানতে পারলাম যে তাকে তরুণ দিয়ে আটকে রাখা হয়েছে। এরপর আমরা কলকাতায় ফিরে আসি এবং আমাদের প্রধান কর্মচারীর কাছে এইসব কথা খুলে বলি। তিনি লাট সাহেবের সহায়তায় ওই কর্মচারীকে ওখান থেকে ছাড়িয়ে আনেন। বলাই বাহুল্য যে কদিন তিনি ওইখানে আটকে ছিলেন সেই কদিন তার কষ্টের সীমা ছিল না। আমার কথা শুনে কর্মচারী ওই জায়গায় গিয়ে গোপনে তদন্ত করে সুশীলাকে খুঁজে বের করতে সম্মত হলো। সুতরাং তখনই তাকে চন্দননগরে পাঠালাম। 2 দিন পরে তিনি সেখান থেকে ফিরে বললেন, সুশীলা নামের একটা মহিলা সেই জায়গায় থাকে এটা ঠিক, কিন্তু যে তারিখে এই জুয়াচুরির কাজটি হয়েছে সেই দিন থেকে তিনি ওই জায়গায় যাননি। তার লোকজন ও পরিচারক প্রভৃতি সকলেই সেখানে আছে, কিন্তু শুধু তিনি নেই। আর তিনি যে কোথায় গেছেন সেটাও তাদের মধ্যে কেউ বলতে পারল না। সুশীলা এই কাজ করেছে এমনটাই অনুমান করে আমরা তার তদন্ত করতে নেমেছিলাম, কিন্তু সেই যে এই কাজের প্রকৃত নায়িকা তারই বা নিশ্চয়তা কি? যতক্ষণ না তাকে ওই জহুরি বা তার অন্য কোনো কর্মচারী দেখছেন ততক্ষণ কোনো কথাই নিশ্চিত হয়ে বলা যাচ্ছে না। জহুরির সেই প্রধান কর্মচারীর চিকিৎসা সেই হাসপাতালেই ভালোভাবে হতে লাগলো। 3-4 পরে তার হুঁশ ফিরল।
সেই সময় থেকে আস্তে আস্তে তিনি তার নিজের অবস্থার কথা বলতে পারলেন। তিনি বলছিলেন, দেখুন, আমি তাকে নিতান্তই সম্ভ্রান্ত মহিলা মনে করেই প্রথমে তার সাথে তার ব্রুহেম গাড়ির এক আসনে বসতে রাজি হয়েছি। কিন্তু বিশ্বাস করুন, প্রথমে না আমি এটা বুঝিনি আর আমি চাইও নি, কিন্তু অবশেষে তারই ইচ্ছে অনুযায়ী তার ব্রুহেম গাড়িতে উঠে তারই পাশে বসি। গাড়ি চলতে থাকে। গাড়ি চলার সময় তার বসার ভাবভঙ্গি ও আমার সাথে যেমনভাবে কথাবার্তা তিনি বলছিলেন, তাতে তাকে চরিত্রবতী মহিলা বলে আমার একটুও মনে হয়নি। আমার সেই সময় মনে হয় যে ইনি যদি সেই কৌশলীর সত্যি স্ত্রী হন, তাহলে তিনি একে নিয়ে কখনোই সুখী নন। আমার মনে এমন নানা প্রকার তর্ক চলতে লাগলো। আমি আমার মনের ভাব অনেক কষ্টে লুকিয়ে তার সাথে যাচ্ছিলাম। গাড়ি যে কোথা দিয়ে যেতে লাগলো রাতের বেলা, আমি সত্যি কিছু ঠাউর করে উঠতে পারিনি। গাড়ি ক্রমশই যেতে লাগলো। ধীরে ধীরে অন্ধকারের মধ্যে একটি বাড়ির সামনে এসে ওই গাড়িটা থামলো। গাড়ি থামা মাত্রই তিনি আমাকে গাড়ি থেকে নেমে আসতে বললেন। নিজেই গাড়ির দরজা খুলে দিতে আমি গাড়ি থেকে নেমে আসলাম। আমি গাড়ি থেকে যখন নামলাম, ওই দরজা অমনি বন্ধ করে দিলেন মহিলাটা কিন্তু গাড়ি থেকে নামলেন না। আমি গাড়ি থেকে নামতেই কোচম্যান ঘোড়াটাকে সজোরে চাবুক কষালো। চাবুক খেয়ে ঘোড়া ঊর্ধ্বশ্বাসে ছুটল। দেখতে দেখতে মহিলাটির সাথে ওই গাড়ি চোখের আড়াল হলো। আমি বলতে ভুলে গেছি, যে সময় আমি গাড়িতে ওই মহিলাটার সাথে যাচ্ছিলাম, সে সময় তিনি ওই গয়নাগুলো আমার কাছ থেকে যে কোনোভাবে হাতিয়ে নেওয়ার মতলবে নানা রকম উপায় অবলম্বন করেন। কিন্তু আমি কোনোভাবেই তার প্রস্তাবে সম্মত হইনি। গয়নাগুলো তার হাতে দিলাম না। সুতরাং যে সময় আমি গাড়ি থেকে নামি, সেই সময় সমস্ত গয়নাগুলো আমার কাছেই রইল। দাঁড়ান, গাড়ি থেকে নামার পর আমি যে কোন জায়গায় এসেছি তার কিছুই আমি বুঝতে পারলাম না। কিন্তু এই জায়গাটা যে শহরের মধ্যে নয় তা বেশ বুঝতে পারলাম। ওইখানে গ্যাসের আলো মাত্র নেই, বহু দূরে দূরে এক একটা তেলের আলো মিটমিট করে জ্বলছে। ওই আলোতে রাস্তা আলোকিত হওয়া তো দূরে থাক, আরও যেন ঝাপসা মনে হলো আমার। যে বাড়ির সামনে আমি নেমেছি সেটাও অন্ধকার। এমনকি বাড়ির কোনো জায়গা থেকে একটা আলো পর্যন্ত দেখা যাচ্ছে না। মনে হয় ওই জায়গা একেবারেই জনশূন্য। রাস্তার উপর একটা লোককেও যাতায়াত করতে আমি দেখলাম না। আমি এমন অবস্থায় পড়ে কি করব, কোথায় যাব, তা কিছুই ভেবে উঠতে পারলাম না। অন্য কোনো উপায় না দেখে একদিক ধরে চলতে লাগলাম। কোথায় যাচ্ছি তা জানি না, কোথায় এসেছি সে বিষয়ে কোনো ধারণা আমার নেই। অথচ চলতে লাগলাম, একটা জনমানবকেও দেখতে পেলাম না। এমন অবস্থায় আমি কিছু দূর গেছি, হঠাৎ পিছন দিক থেকে কেউ এসে আমার মাথায় খুব জোরে একটা মারল। কে যে মারলো বা কি দিয়ে মারলো তার কিছুই আমি বুঝতে পারলাম না। আমি অজ্ঞান অবস্থায় সেখানে পড়ে গেলাম। তারপর যে আমার কী দশা হয়েছিল তার কিছুই আমি জানি না। আমি এটা বলতে পারি যে যে সময় আমি অজ্ঞান হয়ে পড়ি সেই সময় গয়নাগুলো আমার কাছেই ছিল। আমার স্পষ্ট মনে আছে, যখন আমার হুঁশ হলো তখন আমি দেখলাম যে আমি এই হাসপাতালে আছি। কর্মচারীর কথা শুনে আমরা বিশেষ কিছুই বুঝে উঠতে পারলাম না। সুশীলাই হোক বা অন্য কোনো মহিলাই হোক, যে গয়না সঙ্গে করে একে সেই জহুরির দোকান থেকে নিজের গাড়িতে করে এনেছিল, সে ওর কাছ থেকে সব গয়না না নিয়ে ওকে এমন অবস্থায় অন্ধকারের মধ্যে একটা অপরিচিত জায়গায় ছেড়ে যাবে কেন? এর এমন কাজের কোনো কারণ খুঁজে পাচ্ছিলাম না। আর যে জায়গায় ওই ব্যক্তি চোট পেয়ে পড়েছিল বলছে, তেমন জায়গায় তাকে পাওয়া যায়নি। সেই জায়গাটাই বা কোথায়? তার জ্ঞান হলে সে আমাদেরকে যা বলেছিল, তারপরেও আমাদের সন্দেহ দূর করবার জন্য আরও কয়েকটা কথা জিজ্ঞাসা করলাম। আর যে মহিলাটির সঙ্গে তুমি গেছিলে, এর আগে তাকে কখনো দেখেছো? না, এর আগে তাকে আমি কখনো দেখিনি। যে জায়গায় তিনি তোমাকে তার গাড়ি থেকে নামিয়ে দিয়েছিলেন, এর আগে তুমি কখনো সেখানে যাওনি? না, সেই জায়গায় আমি কোনোদিনও দেখিনি।
আমি কখনো যাইও নি সেই জায়গায়। জায়গাটা দেখলে চিনতে পারবে? ক্ষমা করবেন, তাও আমি ঠিক বলতে পারছি না। গড়ের মাঠ তুমি চেনো? হ্যাঁ হ্যাঁ, খুব চিনি। গড়ের মাঠ দিয়ে প্রায় আমাকে যাতায়াত করতে হয়, সেই জায়গা আমি চিনি। ঠিক যে জায়গায় তোমার সাথে দুর্ঘটনা ঘটে সেই জায়গাটা গড়ের মাঠের মধ্যের কোনো জায়গা কিনা, কি তার আশেপাশের কোনো জায়গা, সেটা নয় তো? না 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 না, ওটা গড়ের মাঠ বা তার আশেপাশের কোনো জায়গাও না, এইটুকু আমি বলতে পারি। আচ্ছা, যে তোমার মাথায় আঘাত করেছিল তাকে দেখলে চিনতে পারবে? না, তা হয়তো পারবো না। তাকে তো আমি ভালো করে দেখতেই পাইনি। কজন ছিল ওরা, তুমি বলতে পারো? না, সেটাও আমি বলতে পারবো না। সেই গাঢ় অন্ধকারের মধ্যে আমি কাউকে একটুকু দেখতে পাইনি। যে সময় তুমি মাথায় চোট পেয়ে অজ্ঞান হয়ে পড়ে যাও সেই সময় সমস্ত গয়না তোমার কাছেই ছিল, এটা মনে আছে তোমার? হ্যাঁ, তা আমার মনে আছে বটে। গাড়িতে উঠবার পর থেকেই ওই গয়না আমি কারোর হাতে দিইনি। আচ্ছা, তুমি কি করে বলতে পারো যে তোমার গাড়ি থেকে নামিয়ে দেওয়ার পর গয়নাগুলো সেই মহিলা আত্মসাৎ করেনি? তা আমি বেশ বলতে পারি, কারণ গয়নাগুলো আমি গাড়ির ভেতরে রেখে দিইনি। ওইগুলো আমার চাদরে বেঁধে বগলের নিচে রেখেছিলাম এবং সে অবস্থাতেই গাড়ি থেকে আমি নেমে পড়ি। যখন আমি চলতে শুরু করি সেই সময়ও আমি ওগুলো বগলের নিচে রেখেছিলাম, এগুলো আমার ঠিক মনে আছে, আমি ভুল করছি না। এই অবস্থায় ওই ব্যক্তিকে আর বেশি কথা জিজ্ঞাসা করার প্রয়োজন হলো না, কিন্তু চিন্তার বিষয় এই যে কি কারণে বা কোন ষড়যন্ত্রের বশবর্তী হয়ে এমন অবস্থায় সেই মহিলা ওকে গাড়ি থেকে নামিয়ে দিল। যে ময়দানে ওনাকে অজ্ঞান অবস্থায় পাওয়া গিয়েছিল সে ময়দান কি অন্য কোনো জায়গায় এমন ঘটনা ঘটেছে? আর যদি অন্য কোনো জায়গায় তিনি আক্রান্ত হয়ে থাকেন তাহলে সেই জায়গাটাই বা কোথায়? সেই আঘাতপ্রাপ্ত লোকটার কাছ থেকে যেটা জানলাম তাতে বেশ বুঝতে পারলাম যে এই মোকদ্দমার কিনারা হবার কোনো উপায় নেই। কে বা কারা তাকে মাথায় আঘাত করেছে এবং কে তার গয়নাগুলো চুরি করেছে সেটার কিছুই তিনি বলতে পারছেন না। কেবলমাত্র সেই মহিলাকে তিনি দেখলে চিনতে পারবেন, কিন্তু যদি তাকে পাওয়া যায় তাহলেই বা এই মোকদ্দমা কার উপর চাপাবো, কিভাবে প্রমাণ করব যে গয়নাগুলো তিনিই নিয়েছেন? বর্তমান পরিস্থিতিতে দুটি বিষয়ের উপর লক্ষ্য রেখে আমাদের এই মোকদ্দমার তদন্ত করতে হবে। প্রথমত, সেই মহিলাটি কে, আর দ্বিতীয়ত গয়নাগুলো কোথায় গেল। মনে মনে এই ভেবে সর্বপ্রথমেই আমার মনে যে সন্দেহ এসে উঁকি দিয়েছিল সেই সন্দেহের উপর নির্ভর করে সুশীলার তদন্তে নিযুক্ত হলাম। যে কর্মচারীকে তার খোঁজ করার জন্য চন্দননগর পাঠিয়েছিলাম তাকে সঙ্গে করেই আমি আবার চন্দননগরে গেলাম। ওখানে গিয়ে সেই কর্মচারী আমাকে এক মহিলার বাড়ি দেখিয়ে দিল। এই বাড়িতে কেবল দুজন মাত্র চাকরকে দেখতে পেলাম, কিন্তু তাদের মনিককে সেইখানে দেখতে পেলাম না। অন্য কোনো প্রকার বাড়ি বা গাড়ি থাকার জায়গাও সেইখানে খুঁজে পেলাম না। খোঁজ নিয়ে জানতে পারলাম যে গাড়ি ঘোড়া কিছুই নেই, যাতায়াত করতে হলে ভাড়াটিয়া গাড়ির আশ্রয় নিতে হয়। ওই বাড়ির দুজন চাকর বা সেইখানের অন্য কোনো লোক ওই মহিলার নাম বলতে পারল না। সকলেই বলল উনি ওখানে মেম সাহেব নামে পরিচিত, বাঙালির মেয়ে, কিন্তু থাকেন মেম সাহেবের মতো, কোনো জাতি বিচার নেই। তিনি হিন্দু কি মুসলমান কি খ্রিস্টান তা এখনো পর্যন্ত কেউ বুঝতে পারেনি। যখন বাড়ির ভিতরে থাকেন তখন তিনি হিন্দু মহিলার মতোই পোশাক পরেন, বাইরে যাওয়ার সময় অন্য পোশাক। রান্না করবার সময় মুসলমান বাবুর্চি আছে, অথচ সেসব খাবার মুসলমান ছুঁয়ে দেখে না। সেই সব খাবার ছাড়া আর খাওয়াই হয় না। তিনি ঘরে প্রায় থাকেনই না, বাইরেই যান, কিন্তু কোথায় যান তা কেউ বলতে পারে না, এবং এক এক সময়ে 10-15 দিন পর্যন্ত বাড়ির বাইরে থাকেন। এখন পর্যন্ত কেউ তাকে কোনো কাজ করতে দেখেনি। তিনি কিভাবে যে তার খরচ চালাচ্ছেন সেটাও কেউ বলতে পারে না। তিনি যেদিন থেকে ওখানে আর ফিরে আসেননি সেটা জানতে পেরে হিসেব করে বুঝতে পারলাম যে সেই দিন থেকেই বড় বাজারের সেই জহুরি প্রতারিত হয়েছে। সেই দিন থেকে তিনি চন্দননগরেও আর আসেননি। আরও জানতে পারলাম যে তার ওই বাড়িতে ভদ্রলোকের প্রায় সমাগম হতোই না। যারা আসতো তাদেরকে দেখেই আন্দাজ করা যায় যে তারা নিতান্ত নিচু বংশ, সামান্য লোক। মোটামুটি এই সব বিষয়পত্র জেনে নিয়ে আমরা যখন সেখান থেকে চলে আসছি এমন সময় দেখলাম দুজন মুসলমান সেই বাড়ির ভিতর প্রবেশ করল। ওদেরকে দেখে আমরাও সেখানে একটু দাঁড়িয়ে পড়লাম, যদি কোনোভাবে জানতে পারি যে ওরা কারা,
কোথায় ওদের বাড়ি বা কি কাজের জন্য এখানে এসেছেন। ওই বাড়িতে যে মুসলমান চাকরদের সাথে আমাদের কথাবার্তা হয়েছিল, দেখলাম ওই দুটো মুসলমান ভদ্রলোক ওই বাড়ির ভিতর প্রবেশ করে তাদের সঙ্গেই কথা বলতে লাগলো। ওদের মধ্যে যেসব কথাবার্তা হলো তা সমস্তই হিন্দিতে। তার মর্ম মোটামুটি এই যে, মেম সাহেব এইছেন? আগে না, এখনো ফিরে আসেননি। কোথায় একটা জানি গেলেন। তিনি কোথায় গেছেন তা তোমরা জানো না? তা তো জানি না। কেন, যাওয়ার সময় তিনি কিছু বলে যাননি? আগে না। কবে আসবেন কিছু বলে গেছেন? যেমন প্রতিদিন বের হন তেমনি বেরিয়ে গেছেন, কিন্তু আজ পর্যন্ত আর আসেননি। তিনি যে জায়গায় গেছেন তা তো তুমি জানোই। এমনভাবে তিনি যখন বাইরে যান তখন তো তুমি প্রায়ই তার সাথে গিয়ে থাকো, তাই না? আমি সবসময় তার সাথে বাইরে যাই না, শুধু একবারই গিয়েছিলাম। তা সেবার কোথায় যেন গিয়েছিলে? সে তো কেবলমাত্র বেনারসে গিয়েছিলাম, সেইখানে 7-8 দিন থেকে আবার ফিরে এসেছিলাম। বাইরে যাওয়ার সময় আমাদের মধ্যে কোনো চাকরি তার সাথে যায় না, তো এতে তার কোনো কষ্ট হয় না? হাতে টাকা থাকলে কি আর কারো কোনো কষ্ট হয়? যখন যে হোটেলে যান তখন সেই হোটেলেই রাজার মতো থাকেন। আচ্ছা, বাইরে গিয়ে তিনি কি এই হোটেলেই থাকেন? হ্যাঁ, হোটেল ছাড়া অন্য জায়গায় অপরিচিতের মতো থাকার সুবিধার কোথায় হতে পারে? আচ্ছা, আমার মনে মাঝে মাঝে বাইরে যান কেন? বাইরে কি তার কোনো কারবার আছে? এখানেই তো আমরা কিছুই বুঝতে পারছি না। আরে কাজ না থাকলে কি আর কেউ নিজের ঘর বাড়ি ছেড়ে কষ্ট সহ্য করতে বাইরে যায়? নিশ্চয়ই কোনো কাজের জন্যই যান। বাইরে আমার মনিবের ঠিক কি কাজ আছে? ঠিক কী কাজ আমি তা বলতে পারবো না, তবে এখন এইটুকু বলতে পারি যে কাজ ছাড়া কি কেউ কখনো বাইরে যায়? সে যাই হোক, আমার মনিব কবে ফিরবে না কিছু বলতে পারবে? আজকালের মধ্যেই আসার কথা। আমি ভেবেছিলাম তিনি এসেছেন, তাই দেখা করতে এসেছিলাম। আজকালের মধ্যেই তিনি আসবেন? আচ্ছা, এই কথা তুমি জানলে কি করে? তিনি কি তোমায় কোনো চিঠি লিখেছেন? বলো তো সত্যি করে। না, তিনি আমাকে কোনো চিঠি লেখেননি এখনো, তবে আমি জানি যাওয়ার সময় বলে গেছিলেন। তাহলে তিনি কোথায় গেছেন সেটাও তুমি জানো, তাই তো? তা আমি জানি না, তবে এটুকু জানি তিনি পশ্চিমে গেছেন এবং আজকালের মধ্যেই ফিরে আসবেন। এবার তুমি তার সাথে যাওনি, তিনি একা গেছেন নাকি অন্য কোনো ব্যক্তি তার সাথে গেছেন? এইসব ব্যাপারে কিছু জানো? তা বলতে পারবো না, কিন্তু তিনি যে একা যাবেন তা বোধ হয় না। কেউ না কেউ তো তার সঙ্গে থাকবেই। সে যাই হোক, যাকে আজ আমি চললাম। তিনি ফিরলে 2-1 দিন পরে এসে তার সঙ্গে দেখা করে যাব। এই বলে ওনারা ওখান থেকে চলে গেল। ওরা কে কোথা থেকে আসছে, মেম সাহেবের সঙ্গে ওদের সম্পর্কই বা কি, গোপনভাবে তদন্ত করার অভিপ্রায় আমার সাথে থাকা সেই পশ্চিম দেশীয় কর্মচারীকে তাদের পিছন পিছন পাঠিয়ে দিলাম। সেই মুসলমানের কথা শুনে আমি বেশ বুঝতে পারলাম মেম সাহেবের সাথে ওদের বেশ পরিচয় রয়েছে, আর যদি তিনি ওই কাজের কাজী হন তাহলে এইসব ব্যক্তি তার পারিষদ। আরও বুঝতে পারলাম যে তিনি পশ্চিমে গেছেন। যদি সেই কাজ করে থাকে তাহলে এই সময় তার হঠাৎ করে পশ্চিম প্রদেশে যাওয়ার উদ্দেশ্য ওই সকল গয়না বিক্রি করা ছাড়া আর কি হতে পারে? 2-1 দিনের মধ্যেই তার ফেরার কথা। যদি তিনি ওই সব গয়না বিক্রি করার মতলবে পশ্চিমে গিয়ে থাকেন তাহলে ওই সব গয়না বিক্রি করে তিনি যে টাকা পাবেন সেটা সঙ্গে নিয়ে ফিরে আসবেন, এটা বলাই বাহুল্য। এইভাবে 2 দিন ওই চন্দননগরের রেলওয়ে স্টেশনে অপেক্ষা করার পর পশ্চিমের মেল গাড়িতে ওই মেম সাহেব এসে সেই স্টেশনে নামলেন। আমার সাথে জহুরির যে লোক ছিল সেই মেম সাহেবকে দেখেই বলল, হয়তো এই মহিলাই আমাদের দোকানে গিয়েছিলেন। এনার সাথে আমাদের দোকানের প্রধান কর্মচারী গয়না নিয়ে রওনা দিয়েছিলেন। বলা মাত্রই আমি তাকে কোনো কথা জিজ্ঞাসা না করে একেবারে তাকে সেই রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মের উপর ধরে ফেললাম। এইখানে অনেক পাঠক মনে করতে পারেন যে তাকে কোনো কথা জিজ্ঞাসা না করে একেবারে গ্রেপ্তার করার উদ্দেশ্য কি? রেলওয়ে স্টেশনের বাইরে থেকেই ফরাসিদের রাজত্ব শুরু হয়েছে। ওকে কোনো কথা জিজ্ঞাসা করলেই যদি তার মনে কোনো প্রকার সন্দেহের উদ্রেক হয়, তিনি যদি ধরা পড়ার আগেই স্টেশনের বাইরে বেরিয়ে যান, ফরাসি রাজত্বের মধ্যে ঢুকে পড়েন, তাহলে তাকে ধরা নিতান্ত সহজ হবে না। অথচ বেশি সময় পেলে তার কাছে যদি কিছু থাকে অনায়াসেই অন্য কারো কাছে পাচার করে দিতে পারেন। তাই আমি সরাসরি তাকে ধরলাম
তাকে ধরার সময় তিনি ভয়ানক গোলযোগ করে উঠলেন, কিন্তু সেদিকে না তাকিয়ে যাতে তিনি কোনোভাবেই স্টেশনের বাইরে যেতে না পারেন তার ভালো মতো বন্দোবস্ত করে জিজ্ঞাসা করলাম, আপনার নাম কি মেম সাহেব? আমার নামে আপনার প্রয়োজন কি? সম্ভ্রান্ত মহিলাকে এভাবে অসম্মান করলে শেষে তার পরিণাম কি হবে আপনার জানা আছে? হ্যাঁ, খুব জানি। বিশেষ করে আপনি কেমন সম্ভ্রান্ত মহিলা সেটাও ভালোভাবে জানি। এখন আপনি আমার কথার উত্তর দেবেন কি না সেটা দয়া করে বলুন, কারণ আপনার কথার উত্তর পেলেই আমার বিবেচনা করতে সুবিধে হবে। আপনি আমাকে কি কথা জিজ্ঞাসা করতে চান? প্রথমত আমি আপনার নাম জিজ্ঞাসা করেছি, কিন্তু এখনও পর্যন্ত কোনো উত্তর পাইনি। আবার জিজ্ঞাসা করছি, আপনার নাম কি? আমার নাম মিস সুশীলা। আগে আপনি মেহেদি বাগানে থাকতেন না? সেইখানে আমি কিছুদিন ছিলাম। এখন আপনি চন্দননগরে থাকছেন? হ্যাঁ, এখন আমি চন্দননগরেই থাকি। আপনি যে সেদিন বড় বাজারের একজন জহুরির দোকানে কতগুলো গয়না কিনতে গেছিলেন, সেটা কার জন্য? কিসের গয়না? আমি এর মধ্যে কোনো গয়না কিনতে যাইনি। গত 1 বছরে আমার কোনো গয়নার প্রয়োজনও হয়নি। না, ঠিক আছে, সেই সব বিষয় পরে খতিয়ে দেখা যাবে, কিন্তু এখন বলুন যে কয়েকদিন থেকে আপনি আপনার বাড়ি ছেড়ে কোথাও গেছিলেন, বা যদি গিয়েই থাকেন কি জন্য গেছিলেন? আমি আমার নিজের কাজের জন্য গিয়েছিলাম একটা জায়গায়। কী কাজের জন্য, কোথায় গেছিলাম সেটা আপনাকে বলার তো কোনো প্রয়োজন দেখছি না। আচ্ছা, তার মানে আপনি কোথায় এবং কি জন্য গিয়েছিলেন সেটা আমাকে বলতে চান না, তাই তো? না। হ্যাঁ, ইচ্ছে করুন বা না করুন সেটা কিন্তু আপনাকে বলতেই হবে। মানে এখন না বলুন, সেই সব কথা বলবার যখন সময় আসবে তখন না বলে কিন্তু আপনি থাকতে পারবেন না। কি সময় আসবে? জানতে পারবেন। আচ্ছা, এখন বলুন দেখি যে আপনার কাছে কি কি গয়না আছে? কিসের গয়না? সোনার গয়না, হিরে মতি বসানো গয়না, এইসব আর কি? না, আমার কাছে কোনো গয়না নেই। আচ্ছা, তা নগদ টাকা কতগুলো আছে? আমার নগদ টাকা কি আছে কি নেই তার হিসেব তো আমি আপনাকে দিতে বাধ্য নই। না, আপনার নগদ টাকা কত আছে সেটা হিসেব আমি জানতে চাইছি না। আমি এটা জানতে চাই যে আপনার কাছে এখন নগদ টাকা কি আছে না নেই। আমি সেটা বলতে চাই না। তা আমি তো যেটাই জিজ্ঞাসা করছি আপনি বলতে চাইছেন না। এখনো বুঝতে পারেননি যে এখন কি অবস্থায় পড়েছেন বা এর পরিণামই বা কি হবে? শুনুন, আমি এমন কোনো অপরাধ করিনি যাতে আপনাদেরকে ভয় করে চলতে হবে আমার। ওই মহিলার কাছ থেকে এমন জবাব পেয়ে সে সময় ওকে আর কোনো কথা জিজ্ঞাসা না করে ছেড়ে দিলাম। যখন সে গাড়ি থেকে নামে সে সময় তার কাছে একটা চামড়ার পোর্টমেন্ট, একটা গ্ল্যাডস্টোন ব্যাগ আর একটা বিছানা ছিল। ওই পোর্টমেন্ট আর ব্যাগের চাবি চাইলে সেটা আমাকে দিল না, বলল, আমি কিছুতেই চাবি দেব না, তবে চাবি ভেঙে ওটা দেখতে চাইলে অনায়াসেই দেখতে পারেন। এই কথা শুনে তার উপর একটু রাগ হলো ঠিকই, তখন তাকে স্টেশনের মধ্যে যে ঘরে সম্ভ্রান্ত মহিলারা এসে বসে সেই ঘরে নিয়ে গেলাম। ওই ঘরে মহিলাদের কাজের জন্য প্রায় এক মেত্রানি মহিলা রেলওয়ে কোম্পানি কর্তৃক নিযুক্ত থাকে। ওই মেত্রানি মহিলাটিকে ওর গায়ের কাপড় খুলে ভালোভাবে তল্লাশি করতে দেখতে বললাম। সে প্রথমে এই কাজ করতে একটু ইতস্তত করতে লাগলো, কিন্তু শেষে আমি ওই স্টেশন মাস্টারকে বুঝিয়ে দিলাম যে এতে কোনো অপরাধ হবে না, আসামি মহিলা না হলে ওই কাজ আমি নিজে হাতেই করতাম। কিন্তু মহিলা বলে পারছি না। এই কাজও আমাদের নিজের কাজ নয়, সরকারি কাজ, এবং সেই মেত্রানিও এক প্রকার সরকারি চাকর, সুতরাং ওই কাজ তার কর্তব্যের মধ্যেই পড়ে। এমনভাবে বোঝানোর পর সে রাজি হলো। এরপর ওই ঘরে ঢুকে সুশীলার কাপড় চোপড়ের ভিতর তল্লাশি করে কেবলমাত্র এক গোছা চাবি আর কয়েকটা পয়সা এনে আমার হাতে দিয়ে বলল, এই ধরো সব, এইগুলো ছাড়া আর কিছুই ওর কাছে নেই। সে চাবির গোছা এনে আমাদের হাতে দিল। আমরা দেখলাম যে এর মধ্যে মিস সুশীলার কাছে যে পোর্টমেন্ট আর ব্যাগ ছিল তার চাবিও রয়েছে। তখন মহিলাটিকে সেই ঘর থেকে বের করে স্টেশন মাস্টার এবং অন্যান্য লোকের সামনে ওই পোর্টমেন্ট আর ব্যাগ খুলে তার ভিতর তল্লাশি করলাম। ওর মধ্যে প্রায় ৩,০০০ টাকার ১০০ টাকা হিসাবের নোট এবং একটা গয়না পাওয়া গেল। সেই জহুরির দোকানে যে কর্মচারী আমাদের কাছে ছিল সেই গয়নাটা দেখা মাত্রই বলল, ইনি যেসব গয়নাগুলো নিয়ে গেছিলেন না, এই গয়নাটি তারই মধ্যে একটা। এই অবস্থায় তার উপর আর কোনো সন্দেহই থাকলো না। প্রথমেই যে ট্রেন পেলাম সেই ট্রেনেই তাকে নিয়ে কলকাতায় ফিরলাম। যে জহুরির দোকান থেকে তিনি গয়নাগুলো নিয়ে গিয়েছিলেন প্রথমে তাকে সেই দোকানেই নিয়ে গেলাম। জহুরি নিজে এবং তার দোকানের কর্মচারীদের মধ্যে যে যে ব্যক্তি ওই মহিলাটিকে দেখেছিল সবাই এক বাক্যে বলল যে ইনি সেই মহিলা।
যিনি সম্ভ্রান্ত কৌশলীর বনিতা পরিচয় ওই দোকান থেকে গয়নাগুলো নিয়ে গেছে। তার কাছে যে গয়নাটা পাওয়া গেছিল সেটা দেখে সকলেই চিনতে পারল এবং এক বাক্যে বলল যে সমস্ত গয়না সে নিয়েছিল এই গয়নাটাও তারই একটা। ওই দোকানের প্রধান কর্মচারী যিনি ওর সাথে ব্রুহেম গাড়িতে চেপে গয়না সহ গেছিলেন, তিনিও তাকে দেখামাত্রই চিনতে পারলেন। তার কাছ থেকে পাওয়া গয়নাটাও চিনতে পেরে বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনি যে গয়নাগুলো পছন্দ করে নিয়েছিলেন এই গয়নাটা তারই মধ্যে একটা, আমি নিশ্চিত। আমি সুশীলাকে বললাম, তোমার তো কারাবাস নিশ্চয়ই হবে, তবে যদি তুমি আমাদের সাহায্য করতে রাজি থাকো এবং সমস্ত ঘটনা আমাদের কাছে বলো, আর ওই দলের সবাইকে ধরিয়ে দাও, তাহলে তোমাকে রাজসাক্ষী বানিয়ে আমি চেষ্টা করতে পারি রেহাই দেওয়ার। কিন্তু তোমার কাজ এখন সমস্ত ঘটনা আমাদের খুলে বলা। কোনো এক কৌশলী অনেক দিন থেকেই সুশীলাকে ভরণ পোষণ করছিল, সুতরাং এক এক সময় অনেক মামলা মোকদ্দমার কথা তার কাছে শুনতে পেত। এমনকি এটাও শুনতে পেত যে দুজনে খুন করে তাদের মধ্যে একজন রাজার পক্ষ থেকে সাক্ষী হয়ে সমস্ত কথা স্বীকার করে নিজের জীবন রক্ষা করেছে। অনেকজন মিলে ডাকাতি করে শেষে যে ডাকাতের সর্দার সেই সমস্ত কথা বলে দিয়ে তার দলের ডাকাতকে ধরিয়ে দিয়ে নিজে মুক্তি পেয়েছে। এইসব কথা তার মনে পড়ায় অনেক চিন্তা করে সে আমাদের প্রস্তাবে সম্মত হয়ে বলল, যা যা ঘটেছিল তার সমস্তই তো আমি আপনাদেরকে বলেছি। আমি তো বলছি যারা যারা এই কাজের সাথে যুক্ত তাদেরকেও আমি যেভাবে হোক আপনাদেরকে ধরিয়ে দেব। এতে আপনাদের বিবেচনায় যা মনে হয় তাই করবেন। কিছুক্ষণ থেমে সে আবার বলতে আরম্ভ করল, আমি যে সময় মেহেদি বাগানে থাকতাম সেই সময় থেকে 4-5 জন নিচু জাতের লোকের সাথে আমার জানাশোনা হয়। সেই সময় আমার অবস্থাও ভালো ছিল, কোনো উচ্চপদস্থ ব্যক্তি আমার দেখভাল করত। ওনার সাথেই ওই সব ব্যক্তি সময় সময় আমার বাড়িতে আসতো। সেই সময় থেকেই তাদের সাথে আমার জানাশোনা হয় মাত্র, কিন্তু তাদের সাথে আমি মেলামেশা করতাম না। এরপর আমার অবস্থার পরিবর্তন ঘটে। আমিও ওই মেহেদি বাগানের বাড়ি ছেড়ে দিয়ে চন্দননগরে গিয়ে উঠি। ঠিক এর কিছুদিন পরেই আমার কাছে গিয়ে আমাকে নানাভাবে এরা প্রলোভিত করতে আরম্ভ করে। প্রথমে আমি ওদের প্রস্তাবে কোনোভাবেই রাজি হইনি, কিন্তু ধীরে ধীরে ওরা আমাকে নানাভাবে প্রলোভন দেখাতে আরম্ভ করে। আমার অবস্থা সেই সময় একেবারেই ভালো ছিল না, আর্থিক কষ্ট আমার সঙ্গী ছিল। সুতরাং আমার নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও আমি ওদের প্রস্তাবে সম্মত হই। ওদের পরামর্শ মতো আমি বড়বাজারের জহুরির দোকানে যাই এবং কোনো একজন এদেশীয় প্রধান কাউন্সিলের বনিতা বলে ওখানে পরিচয় দিই। তার দোকান থেকে বেছে বেছে কতগুলো দামি গয়না নিয়ে আমার স্বামীকে দেখিয়ে তার দাম দেব বলি। জানেন, আমার বিশ্বাস ছিল যাকে আমার স্বামী বলে পরিচয় দিয়েছিলাম তার নাম শুনে ওরা ওই সব গয়না আমাকে অনায়াসেই দিয়ে দেবে। কিন্তু দেখলাম আমার সেই মতলবটা কোনোভাবে পূরণ হলো না। ওই জহুরি বিশ্বাস করে ওই সব গয়না কিছুতেই আমার হাতে দিলেন না। ওই সব গয়না তার একজন বিশ্বাসী কর্মচারীর হাতে দিয়ে তাকে আমার সাথে পাঠিয়ে দিল। আমি ব্রুহেম গাড়িতে করে ওই দোকানে গিয়েছিলাম। ভেবেছিলাম যে ব্যক্তি গয়না নিয়ে আমার সাথে যাচ্ছে তাকে আমার গাড়িতে পাশে বসিয়ে নেব এবং ঈশ্বর দত্ত বান তার উপর নিক্ষেপ করে তার হাত থেকে গয়নাগুলো কোনো প্রকারে যদি আত্মসাৎ করতে পারি তারপর তাকে গাড়ি থেকে নামিয়ে দেব। এই ভেবে তাকে অন্য গাড়িতে আমি উঠতে না দিয়ে আমার নিজের গাড়িতেই তাকে পাশে বসিয়ে নিলাম। যাওয়ার সময় তাকে আমি অনেক রকমভাবেই চেষ্টা করে দেখলাম, কিন্তু কোনো প্রলোভনেই তাকে ভোলানো গেল না। কিছুতেই গয়নাগুলো আদায় করতে পারলাম না। তখন আর কোনো উপায় না দেখে সেই লোকগুলো যেখানে আমার অপেক্ষায় বসেছিল ওখানেই একেবারে গিয়ে উপস্থিত হলাম। সেই জায়গাটা কোথায়? ওই তো আলিপুরের জজ সাহেবের কাছারির পূর্ব দিকে, ওই যে জায়গায় একটা হেস্টিং হাউস নামে প্রকাণ্ড বাড়ি আছে, ওই জঙ্গলের ভেতরে খালি অবস্থায় পড়েছিল সেইখানেই। আজকাল ওই জায়গায় যেমন অবস্থা দেখছেন তখন তো আর তেমন অবস্থা ছিল না। এখন যে একটা নতুন রাস্তা বের হয়ে ওই জায়গাটার অবস্থার পরিবর্তন করে দিয়ে সব বড় বড় ইংরেজদের বাসস্থান তৈরি হয়েছে, তখন ওইখানকার অবস্থা ওরকম ছিল না। আরে রাতের বেলার কথা তো কত দূরে, সকালে ওইখানে কেউ একা যেতে সাহস পেত না। ওই হেস্টিং হাউসের প্রকাণ্ড ময়দানেই তো ওই সমস্ত লোকরা থাকতো।
কোনো দুষ্কর্ম করতে হলে ওইখানে তার শলা পরামর্শ হতো। ঠিক আছে, তারপর ওখানে যাওয়ার পর কি হলো? ওই জায়গায় গিয়ে আমি আমার গাড়িটা থামিয়ে জহুরির কর্মচারীকে ওইখানে নামিয়ে দিলাম। গয়নাগুলো ওর কাছেই ছিল। আমার গাড়ির সহিস আর কোচমানও আমাদের দলেরই লোক ছিল। সবটাই ওরা আগে থেকে দেখেছিল, সবটাই তো জানতো। তাই আমি সহিসকে একবার ইশারা করতেই কোচমানের দিকে একবার ইঙ্গিত করা মাত্রই ও আমার গাড়ি নিয়ে একটু দূরে গেল। সহিস সেখান থেকেই তার দলের অন্যান্য লোকেদের, যারা সে জায়গায় অপেক্ষা করছিল, তাদেরকে এই খবরটা দিয়ে বলল, গয়নাগুলোর সাথে ওই ব্যক্তিকে ওইখানেই গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়েছে। এই খবরটা পাওয়া মাত্রই ওরা এসে পথের মধ্যে তাকে আক্রমণ করলো। ওদের মধ্যে কোনো একটা ব্যক্তি ওকে আঘাত করা মাত্রই সে অজ্ঞান হয়ে সেইখানে পড়ে গেল। সেই সময় তার কাছ থেকে যে সমস্ত গয়নাগুলো ছিনতাই করা হলো, আমিও আবার সেইখানে ফিরে এসে দেখলাম ওই ব্যক্তি মাথায় চোট পেয়ে ওইখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন স্যার আমরা ভাবলাম, ওই ব্যক্তি যদি এইখানেই মারা যায় তাহলে এইখানে তো পুলিশ এসে তদন্ত করবে, আর এইখানকার কোনো লোক যদি কোনোভাবে আমাদেরকে দেখে তাহলে তো সেই কথাটা একবার জানাজানি হলে সব শেষ হয়ে যাবে। সুতরাং এখান থেকে যে করেই হোক ওনাকে সরিয়ে ফেলতে হবে, কারণ যে জায়গায় ওনাকে পাওয়া যাবে সেইখানে পুলিশ আসবেই। তাহলে পুলিশ এই জায়গারও আভাস পাবে না। মনে মনে এই চিন্তা করে আমরা তাকে আমার সেই গাড়িতে উঠিয়ে নিয়ে ওই গড়ের মাঠের একটা জায়গায় ফেলে দিলাম, আর গয়নাগুলো আমি নিয়ে একেবারে আগ্রায় চলে গেলাম। কারণ আমি জানতাম ওই জায়গায় চুরি করা জিনিস বিক্রি করার যেমন সুবিধা হবে, তেমন সুবিধে কলকাতার কোনো জায়গায় হওয়া সম্ভব নয়। সুতরাং আমি আর চন্দননগরে না গিয়ে একেবারে আগ্রায় চলে গেলাম। সেইখানে হোটেলে থেকে ধীরে ধীরে সব গয়নাগুলো বিক্রিও করে ফেললাম। শুধুমাত্র একটা গয়নাই আমার কাছে রয়ে গেল। ওই গয়নাটা বিক্রি করার ইচ্ছে আমার ছিল না। ভেবেছিলাম যদি কোনো গোলযোগ না ঘটে তবে আমার দলের সমস্ত লোককে ফাঁকি দিয়ে ওই গয়নাটা আমি নিজে ব্যবহার করব। এমনভাবে গয়নাগুলো বিক্রি করে আমি যখন ফিরে এলাম, অমনি আপনি আমায় পাকড়াও করলেন। আমার কাছে যে টাকাগুলো পাওয়া গেছে তার সমস্তই ওই গয়না বিক্রির টাকা। ওই সব টাকা এখনো পর্যন্ত আমাদের মধ্যে ভাগ বাটোয়ারাও হয়নি। যা যা বললে তার সবটাই সত্যি বলেই মনে হচ্ছে। আচ্ছা, গাড়িটা কোথা থেকে পেয়েছিলে? সেটা আমি ঠিক জানি না। ওদের মধ্যে একজন ওই গাড়িতে কোচমানের সঙ্গে নিযুক্ত ছিল। সেই বলেছিল যে ওটা তার নিজের গাড়ি, আর এই কাজ করার জন্যই ও গাড়িটা এনেছিল। ওই গাড়ি আর ঘোড়া সম্বন্ধে আমরা তদন্ত করে জানতে পেরেছিলাম যে কোচমান হয়েছিল সে সত্যিই কোচমান। কোনো একজন ডাক্তারের কাছে সে কোচমানি করত। ডাক্তার বাবুটি এই সময় কলকাতায় ছিলেন না, তিনি হাওয়া বদল করবার জন্য দার্জিলিং গিয়েছিলেন। গাড়ি ঘোড়া ওর জিম্মায় ছিল, সুতরাং সে তার নিজের ইচ্ছা মতো গাড়ি ঘোড়া ব্যবহার করলে তাকে দেখার লোক ছিল না। সুশীলার নির্দেশ মতো ওই দলের সমস্ত লোক ধরা পড়ল এবং সকলেই উপযুক্ত শাস্তি পেল। এমনকি সুশীলাও নিষ্কৃতি পেল না।